আসসালামু আলাইকুম। আজ 14 নভেম্বর 2024 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত কি সত্যি চট্টগ্রাম দখল করবে? হঠাৎ কেন ময়ূখ রঞ্জনের চুলকানি? আদানির গোপন চুক্তিতে ভয়াবহ ক্ষতি বাংলাদেশে। জামাতের বিষয়ে যে সিদ্ধান্ত নিল বিএনপি। এবার বিস্তারিত। ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি বাংলাদেশ নিয়ে তার নিজস্ব স্টাইলে সংবাদ প্রকাশ করতে গিয়ে তিনি সমালোচনায় এসেছেন। চোখে পড়েছেন এদেশের সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের। বুধবার বাংলাদেশের চট্টগ্রামকে ভারত দখল করবে বলেও দাবি করেছেন তিনি। তার সংবাদ প্রকাশের ধরন ও লম্ফঝম্প চোখে পড়ার মতোই ছিল। এছাড়াও তার সংবাদ বয়ানের বদলে নিজস্ব মতামত দিয়ে যা বলে যেতে থাকেন তাতে অনেকেই ক্ষুব্ধ হন, আবার কেউ কেউ মজাও পান। সম্প্রতি ময়ূখ রঞ্জন ঘোষকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলেন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। সেটিও ময়ূখের চোখে পড়েছে। তাতে প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। তার বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ বিচিত্র অঙ্গভঙ্গি দিয়ে উপস্থাপনের বিষয় নিয়ে নেটিজেনরা আলোচনা করছেন। ময়ূখ রঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে। তার অস্বাভাবিক উপস্থাপনা শৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে একটি হাস্যকর নতুন ধারার সৃষ্টি করেছে। এটি মূলত চমকপ্রদ এবং অস্বাভাবিক সংবাদ পরিবেশনার উপর ভিত্তি করে তৈরি বলে মনে করছেন দর্শকরা। রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা প্রোগ্রামের হোস্ট ময়ূখ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গে একজন লেখক মানিক ফকির। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন নেতা ময়ূখকে বিজেপির আইটি সেলের নেতা বলেও অভিযোগ করেন। ময়ূখ শুধু বাংলাদেশ নিয়েই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও কড়া সমালোচক। তিনি কলকাতার মানুষ। আলোচিত ময়ূখ বর্তমানে রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত। এর আগে তিনি এবিপি আনন্দ, টাইমস নাও ও নিউজ বাংলা 18-এ কাজ করেছেন। ভারত থেকে পরিচালিত ইউটিউব চ্যানেল রিপাবলিক টিভিতে চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানি দিয়ে ভারতীয় উপস্থাপকের বাংলাদেশ বিরোধী অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় ইউটিউব চ্যানেল রিপাবলিক টিভির উপস্থাপক চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানি দিয়ে বলেছেন যে চট্টগ্রাম 1947 সালে ভারতের হাতছাড়া হয়ে যায়। এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয় বলে উপস্থাপক বলেছেন। আমি ভারতীয় ইউটিউব চ্যানেল রিপাবলিক টিভির উপস্থাপকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে ভারতীয়দের ওই ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর নগ্ন হস্তক্ষেপের শামিল। ওই উপস্থাপক আরও মন্তব্য করেছেন যে বাংলাদেশে নাকি হিন্দু নিধন করা হচ্ছে, সেনাবাহিনী চট্টগ্রামের হিন্দুদের ঘরে ঘরে ঢুকছে। উপস্থাপকের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অবান্তর ও উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য আমি ভারতীয় ইউটিউব চ্যানেল রিপাবলিক টিভির প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ভারতীয়দের এই ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানানোর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী ধারাবাহিক অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক সভায় খেলাফত মজলিসের নেতারা বলেন, ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুগুলোকে রং মাখিয়ে আরও ফলাও করে অপপ্রচারে লিপ্ত রয়েছে। বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে তারা মিথ্যা ও প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতায় লিপ্ত। বাংলাদেশের ভৌগোলিক স্ট্র্যাটেজিক্যাল কিছু ভূখণ্ড দখলেরও উস্কানি দিচ্ছে। আমরা ভারতীয় মিডিয়ার এমন অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই অপতৎপরতার বিরুদ্ধে ভারত সরকারের কাছে জবাব চাইতে হবে এবং এসব বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। বৃহস্পতিবার খেলাফত মজলিস থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় জানানো হয়, সম্প্রতি সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে জুলাই আগস্ট বিপ্লবের চেতনা পরিপন্থী হওয়ায় বর্তমানে বিতর্ক সৃষ্টি হয়েছে।
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিগত 15 বছরে সুবিধাভোগীরা বিপ্লবী চেতনাধারী হতে পারে না। ছাত্র জনতা বিপ্লবোত্তর এই সরকারকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছিল বিপ্লবী চেতনা রক্ষা করবে বলে। যেখানে পুরো রাষ্ট্র কাঠামো থেকে স্বৈরতন্ত্র ও অবিচার মূলোৎপাটনের সংস্কার হবে, সেখানে বিপ্লব বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। খেলাফত মজলিসের নেতারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র এখনো চলছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নানা অপচেষ্টায় লিপ্ত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ছাত্র জনতার ঐক্য বিনষ্ট হতে দেওয়া যাবে না। সরকারকে অবশ্যই বিপ্লবের অংশীজনের মতামত নিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিয়োগে সচেতন হতে হবে। বিতর্কিতদের অপসারণ করতে হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও সংশ্লিষ্ট পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হলে কোনো বিতর্ক থাকার কথা নয়। বৈঠকে দাবি করা হয়, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সকল সংস্কার কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। বাংলাদেশের পরবর্তী নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নতুন সরকার নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন। শান্তিতে নোবেলজয়ী ও মাইক্রো ফাইন্যান্সের পথিকৃৎ ডক্টর ইউনূস COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে বর্তমানে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন। এই সম্মেলনের সাইডলাইনে তিনি এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। তিনি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা বলেন, আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুত হব, তত দ্রুত নির্বাচন হবে এবং নির্বাচিত ব্যক্তিরা দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারবেন। তিনি বলেন, সংবিধান সংশোধন, সরকারের পরিধি, সংসদ এবং নির্বাচনী নিয়মাবলীর সম্ভাব্য সংস্কারের বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের সময়কাল যতটা সম্ভব কম হওয়া উচিত। গত আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের প্রধান উপদেষ্টা হিসেবে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন ডক্টর ইউনূস। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছরের স্বৈর শাসনের পতন ঘটে। এই আন্দোলনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে সহস্রাধিক মানুষ নিহত হন, আহত হন আরো কয়েক হাজার মানুষ। হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা দেখা দেয়। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেন, যে কোনো সরকারই স্থিতিশীলতা নিয়ে চিন্তা ভাবনা করে, আমরাও তাই। আশা করছি আমরা এটি সমাধান করতে পারব এবং শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে পারব। তিনি বলেন, বিপ্লবের মাত্র 3 মাস পেরিয়েছে। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার গোপনীয় চুক্তির দায় এসে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর ওপর। নিয়ম অনুযায়ী অন্য কোনো দেশের সঙ্গে আমদানি সংক্রান্ত চুক্তির আগে NBR এর মতামত নিতে হয়, কিন্তু আদানি গ্রুপের সঙ্গে চুক্তির ক্ষেত্রে তা একেবারেই অগ্রাহ্য করা হয়। আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তিতে শুল্ক কর ছাড়ের বিষয়ে NBR অসম্মতি জানিয়েছিল, কিন্তু তা উপেক্ষা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে নিজেরাই শুল্ক কর অব্যাহতি দিয়ে চুক্তি করে। এতে সরকার 4,500 কোটি টাকার বেশি শুল্ক হারিয়েছে। সম্প্রতি শুল্ক গোয়েন্দার এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আদানি গ্রুপের সঙ্গে PDBর চুক্তি খতিয়ে দেখতে 5 সেপ্টেম্বর 9 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে প্রতি ইউনিটের নির্ধারিত মূল্য, তার উপর শুল্ক কর আদায়যোগ্য কিনা, প্রযোজ্য হলে শুল্ক কর পরিশোধ করা হয়েছে কিনা এবং শুল্ক কর ছাড়ের বিষয়ে NBR অনুমতি দিয়েছিল কিনা, এসব বিষয় পর্যালোচনা করে কমিটি। 3 নভেম্বর ওই কমিটি তাদের প্রতিবেদন NBR-এ জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, NBR থেকে অব্যাহতির আদেশ না থাকা সত্ত্বেও ভারতীয় বিদ্যুৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানি করে PDB কর্তৃক শুল্ক কর পরিশোধ না করায় $39,73,00,000, যা টাকার অঙ্কে 4,688 কোটি টাকা আদায়যোগ্য। অর্থাৎ এই অর্থ PDB থেকে NBR-কে পরিশোধ করার কথা থাকলেও তা করেনি। এতে রাষ্ট্র 4,688 কোটি টাকা শুল্ক ক্ষতির মুখে পড়েছে। শুল্ক গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদানির সঙ্গে চুক্তির আগে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা NTPC বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে বিদ্যুৎ কেনে। এক্ষেত্রেও NBR শুল্ক অব্যাহতি সংক্রান্ত আদেশ জারি করেনি। ফলে NTPC থেকে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ শুল্ক কর ফাঁকির দায় এড়াতে পারে না। তাই বিদ্যুৎ বিভাগকে শুল্ক পরিশোধের নির্দেশনা দেওয়া যেতে পারে। নির্বাচনী রোডম্যাপের দাবি আরও জোরালো করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদ সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে
দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে। এ নিয়ে শিগগিরই সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠক করা হয়েছে। সেখানে সমাবেশের তারিখ নির্ধারণ ও তা সফলে টিম গঠন করা হবে। এছাড়া নির্বাচন ইস্যু এবং জাতীয় ঐকমত্যের প্রশ্নে যাতে জামায়াত ইসলামীর সঙ্গে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে বৈঠকে তাগিদ দিয়েছেন কয়েকজন নেতা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কুমিল্লা ও ফরিদপুর বিভাগীয় শহরে সমাবেশ হবে। ঢাকা অথবা চট্টগ্রাম দিয়ে বিভাগীয় সমাবেশ শুরু করার কথা ভাবছে বিএনপি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। প্রিয় দর্শক, প্রত্যেককে আমন্ত্রণ খুব জরুরি 1 মিনিটে। প্রিয় বন্ধুরা, আজকের দিনের চেয়ে আগামীকালকে আমরা কিভাবে ভালো করব। বন্ধুরা, সারাদিনের পরিশ্রম শেষে আপনি যখন বাসায় ফেরেন, ঘুমানোর ঠিক আগে একটা নোটবুক বা ডায়েরি নিয়ে দিনের 5টি ভালো কাজ এবং 5টি মন্দ কাজ লিখুন। তারপর চিন্তা করুন আগামীকাল থেকে 5টি মন্দ কাজের একটিও করব না। এভাবে যদি 15 থেকে 1 মাস চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার উন্নতি হবে। বন্ধুরা, আসুন আমরা চেষ্টা করি। আমাদের চেষ্টার মধ্য দিয়েই আমরা আমাদের নিজেদেরকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো, ভালো মানুষ হিসেবে দাঁড় করাতে পারবো। ভালো থাকুন সবাই। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। 2021 সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে প্রকাশ্যে 6ষ্ঠ মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান সরকার। ভরা স্টেডিয়ামে খুনের দায়ে জেলবন্দি আসামিকে গুলি করল তারা। পাকতিয়া প্রদেশের রাজধানী গার্দেজে হাজার হাজার দর্শকের সামনে অভিযুক্তের বুকে 3টি গুলি করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের আগের সন্ধ্যায় গভর্নরের কার্যালয়ে সোশ্যাল মিডিয়ায় কর্মকর্তা ও বাসিন্দাদের এই অনুষ্ঠানে যোগদান করার আহ্বান জানায়। আফগানিস্তানের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, একজন খুনিকে প্রতিশোধমূলক শাস্তির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আদেশে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা স্বাক্ষর করেছেন। যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই ব্যক্তি তালেবান ফের ক্ষমতায় আসার আগে থেকেই খুনের দায়ে জেলে ছিলেন। হাবিবুল্লাহ সাইফ কাতাল নামের এক ব্যক্তিকে খুন করেছিলেন আয়াজ। গার্দেস স্টেডিয়ামে হাবিবুল্লাহর পরিবারের সদস্যদের আনা হয়েছিল, তাদের দিয়েই গুলি চালানো হয়। মোহাম্মদ আয়াজকে 3টি গুলি করা হয়। হাজারো দর্শকের মাঝে তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসনামলে প্রকাশ্য মৃত্যুদণ্ড সাধারণ ছিল, কিন্তু এএফপির তথ্য অনুযায়ী 2021 সালের আগস্টে তাদের ক্ষমতায় ফিরে আসার পর থেকে শুধুমাত্র হাতে গোনা কয়েকজনকে হত্যা করা হয়েছে। 2022 সালে আখুনজাদা বিচারকদের তালেবান সরকারের ইসলামিক আইনের ব্যাখ্যার সমস্ত দিক সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার নির্দেশ দেন, যার মধ্যে চোখের বদলে চোখ শাস্তি, যা কিসাস নামে পরিচিত। ফেব্রুয়ারিতে 1 সপ্তাহের মধ্যে 3টি প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। পূর্ব গজনি শহরে এক বিশাল জনতার সামনে একাধিক বন্দুকের গুলিতে 2 ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার কয়েকদিন পরে উত্তর জোজান প্রদেশে একই ধরনের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। 1989 সালে আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনীর প্রত্যাহারের পর একটি গৃহযুদ্ধের বিশৃঙ্খলা থেকে উদ্ভূত তালেবানের তীব্র মতাদর্শের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইন শৃঙ্খলা। সেই যুগের সবচেয়ে কুখ্যাত হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি ছিল 1999 সালে কাবুলের একটি স্টেডিয়ামে পুরো বোরকা পরা একজন নারীর মৃত্যুদণ্ড। তার বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ ছিল। জাতিসংঘ এবং মানবাধিকার গোষ্ঠী যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তালেবান সরকারের শারীরিক শাস্তি এবং মৃত্যুদণ্ডের নিন্দা করেছে। অ্যামনেস্টি অনুসারে চীন, ইরান, সৌদি আরব, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র যথাক্রমে 2022 সালে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।